হ্যালো, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। গত ক্লাসের এই লেকচার সবাই পড়াশোনা করেছো? আমরা তো আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকে চ্যাপ্টারের নাম হলো কোষ বিভাজন। আমরা গত ক্লাসে নিউক্লিয়াস পর্যন্ত শেষ করেছিলাম। নিউক্লিয়াসের পরবর্তীগুলো পরে আবার পড়ানো হবে। তো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে আজকে প্রথম লেকচার। তো তোমাদের সবাইকে ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি আজকে ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। আজকে আমাদের আলোচ্য যে বিষয়গুলো আছে সেগুলো হলো কোষ বিভাজন জিনিসটা কি, কোষ বিভাজনের গুরুত্ব, প্রকারভেদ। আর পর্ব হলো কোষ চক্র, কোষ চক্রের বিভিন্ন দশা, আর কোষ চক্রের গুরুত্ব পর্ব। যে সমস্ত লেখকের বই থেকে আমরা তথ্য নিয়ে থাকি সেই লেখকদের বইগুলোর নাম লিপিবদ্ধ করা হলো। আর আজকের এই স্লাইড তৈরিতে ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীকে স্লাইড তৈরি করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথম টপিকে চলে যাই। প্রথম টপিকটা ছিল কোষ বিভাজন জিনিসটা কি। মাতৃকোষ থেকে অপত্য কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। তাহলে যে কোষটা বিভাজিত হবে সেই কোষটাকে টার্গেট কোষ বা মাতৃকোষ বলা হয় বা মাদার সেল বলা হয়। আর এই মাদার সেল বা মাতৃকোষ যখন বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে সেই কোষগুলোকে বলা হবে অপত্য কোষ। মাতৃকোষ থেকে অপত্য কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। বিজ্ঞানী বোভেরি 1879 সালে এবং ফ্লেমিং 1880 সালে দেহকোষ বিভাজন প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন। আর বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1888 সালে মিওসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন এবং বলেন জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক। তাহলে আমরা এখানে কখন কোষ বিভাজন শুরু হয়েছে বা মাইটোসিস মায়োসিস কে আবিষ্কার করেছেন তাদের নামগুলো আমরা বললাম। তো প্রথমে আমরা আসি যে কোষ বিভাজনের গুরুত্ব। কেন আমরা কোষ বিভাজন করব? সকল প্রকার কোষ পূর্বসূরি কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। প্রতিটি জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করে। জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জীবদেহে ক্ষতস্থান নিরাময়ের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জীবের বংশবিস্তারে বিশেষ করে বিভাজন প্রয়োজন। কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যপূর্ণ অপত্য কোষ সৃষ্টি হয় যা জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে কোনো অঙ্গের বা খণ্ডাংশ থেকে সমগ্র দেহের পুনরুৎপাদন ঘটে। কোষ বিভাজনের সময় বংশগতীয় বস্তু ডিএনএ এর প্রতিলিপি গঠিত হয়। ডিএনএ প্রতিলিপি মানে ডিএনএ রেপ্লিকেশন বা তার অনুরূপ সৃষ্টি করে। ডিএনএ প্রতিলিপি গঠনের সময় কোনো ত্রুটির কারণে পরিব্যক্তির উদ্ভব হয়। তো আমরা এতক্ষণ কোষ বিভাজনের গুরুত্ব পড়ছিলাম। আমরা এখন আরেকটা টপিকে যাব, সেটা হলো কোষ বিভাজনের প্রকারভেদ। তো আমরা জানি জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হলো অ্যামাইটোসিস, 2 নাম্বার মাইটোসিস এবং 3 নাম্বার মায়োসিস। তো প্রথমে আমরা আসি অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের অবলুপ্তি না ঘটিয়ে এবং ক্রোমোজোম ও স্পিন্ডলযন্ত্র গঠন না করে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে ব্যাকটেরিয়া, ইস্ট,
অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। অর্থাৎ সকল আদি কোষে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ আবরণীতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কোন জীবে দেখবো? ব্যাকটেরিয়া, এটা হলো আদি কোষ। ইস্ট, অ্যামিবা, এরা হলো এককোষী জীব। এদের দেহে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিস্তারিত এবার আমরা প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা জানবো। তোমরা সবাই একটা ছবি দেখতে পাচ্ছ, স্লাইডে ছবি দেখা যায়? হ্যালো, ছবি দেখা যাচ্ছে? জি স্যার, স্লাইড দেখে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, রেসপন্স করো, সঙ্গে সঙ্গে রেসপন্স করো। না স্যার, ছবি তো দেখা যাইতেছে না। না, কার দেখা এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই এবার এবার সবাই স্লাইডটা খেয়াল করো। তাহলে আমরা উপরে সব উপরে দেখা যাচ্ছে। আমি দেখছি না স্যার। হ্যাঁ, হ্যালো স্যার আমার এখানে দেখা ছবি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। স্যার আমাদের এখানে দেখা যাচ্ছে, অন্য তাদের দেখা যাচ্ছে না, তাদের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, এখন এখন বর্তমানে অনেক জায়গাতে নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, যারা দেখতে পাচ্ছ তারা দেখো যে উপরে হলো মাতৃকোষ, একটা মাতৃকোষ দেওয়া আছে, মাতৃকোষের ভেতরে হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে গেলে হলো সাইটোপ্লাজম। তো প্রথমে কি হয়, নিউক্লিয়াস লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হচ্ছে, এই যে লম্বা হয়ে যাচ্ছে নিউক্লিয়াস, লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। এই যে উপরে একটা নিউক্লিয়াস, নিচে একটা নিউক্লিয়াস। যখন দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, তখন এই দুই নিউক্লিয়াসের মাঝখান বরাবর হ্যাঁ কোষ প্রাচীর ভেতরের দিকে প্রবর্ধিত হতে থাকে বা প্রসারিত হতে থাকে। এক সময় দুই নিউক্লিয়াসের মাঝখান দিয়ে এই কোষ প্রাচীর সৃষ্টি হয়, যার ফলে দুইটি অপত্য কোষ তৈরি হয়ে যায়। মানে প্রক্রিয়াটা আবার বর্ণনা আকারে বলছি। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুই অংশে ভাগ হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়, ডাম্বেলের আকৃতি ধারণ করে, মাঝের অংশটি সংকুচিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয়, দুইটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমের মাঝখান বরাবর খাঁজ সৃষ্টি হয় এবং এই খাঁজ কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে সাইটোপ্লাজমকে দুই ভাগে বিভক্ত করে এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে আমরা কি সবাই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা বুঝেছি? জি স্যার। আচ্ছা, এবার আসি তাৎপর্য, অ্যামাইটোসিসের তাৎপর্য। এই ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশবিস্তার ঘটে। কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। কোষ বিভাজন স্বল্প সময়ে হয়ে থাকে। নিউক্লিয়াস বিভাজনের জন্য বিভিন্ন দশা বা ধাপ অতিক্রম করতে হয় না। যেমন মাইটোসিসের বিভিন্ন ধাপ আমরা যখন দেখবো, এরকম কোনো ধাপ এখানে অতিক্রম করতে হবে না। আমরা এখন চলে যাব আমাদের এই জায়গায় তো স্যার ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপের তো নির্দিষ্ট কোনো নাম নাই। যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এরকম একটা নাম ছিল না? এখানে কি ওরকম কোনো ধাপের নাম আছে? নাম নাই। এই জন্য বলতেছে নির্দিষ্ট কোনো ধাপ অতিক্রম করতে হয় না। আমরা এবার 2 নম্বরে চলে যাচ্ছি, মাইটোসিস। তো মাইটোসিস কোষ বিভাজন আসলে কাকে বলে, এখানে সংজ্ঞাটা এখানে দেওয়া নাই, তোমরা সবাই জানো। আমি আবার বলতেছি, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে যে অপত্য কোষগুলো উৎপন্ন অপত্য কোষগুলো তৈরি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান সংখ্যক থাকে এবং সমগুণ সম্পন্ন হয়, তখন তাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। তো এর বৈশিষ্ট্য হলো কি, যে এরা জীবের দেহকোষে সংগঠিত হয়। মাইটোসিস জীবের দেহকোষে সংগঠিত হয়। মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। অপত্য কোষ বা নতুন সৃষ্ট কোষ ও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। মাইটোসিসে ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড তৈরি করে। যেহেতু ক্রোমোজোমের বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন হয় না, কাজেই অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে।
অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। একটি মাতৃকোষ থেকে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড কোষে মাইটোসিস ঘটতে পারে। কোষ ভেদে মাইটোসিসের দশাগুলোর সৃষ্টিকাল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো বুঝো, এর আগে বুঝিয়েছি না হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, কেউ অ্যান্সার দিতে পারবা? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি, কেউ অ্যান্সার দিতে পারবা? হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হলো যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হবে হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড মানে হলো যে সমস্ত কোষে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হবে ডিপ্লয়েড। আর একটা হলো পলিপ্লয়েড। পলিপ্লয়েড মানে একাধিক সেট ক্রোমোজোম থাকলে সেই কোষকে আমরা বলবো পলিপ্লয়েড কোষ। আচ্ছা, এবার আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড। রেসপন্স করো। হ্যালো, জি স্যার, বুঝতে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পেরেছি। পলিপ্লয়েড কি জিনিসগুলো বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা যাই কোষ চক্র। তাহলে আমরা আরেকটা টপিকে যাব। আমরা এখানে কিন্তু মায়োসিসটা জি আমরা স্যার। পরে করবো। জি কিন্তু স্যার, বুঝছি। আমরা কোষ বিভাজনের প্রকারভেদে বলেছিলাম অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হলো মায়োসিস। ঠিক আছে? তো এখন হলো যে মায়োসিস যেটা আছে, মায়োসিস আমরা বিস্তারিত করব। আমরা এখন যদি জানতে চাই মায়োসিস কাকে বলে, এটা আমরা জেনে নিতে পারি। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়ে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। ঠিক আছে? এক্ষেত্রে লাস্টে ক্রোমোজোম সংখ্যাটা স্যার আপনার মনে হয় নেট প্রবলেম। এ কেউ চুপ কথা বলো না, খসড় মসড় করো না। আরে স্যার আসছে। স্যার আপনার মাইকটাতে স্যার সমস্যা দিচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। স্যার আপনার মিউট করা। তাহলে নেটে মনে হয়। আচ্ছা, এবার সবাই দেখতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই নেটওয়ার্ক মানে আমরা অটোমেটিক হয়ে গেছে। জি স্যার আপ ডাউন করছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড এই জিনিসগুলো কি সবাই বুঝতে পেরেছো? তার সমস্যা হচ্ছে শুনতে। স্যার আপনার মাইকে মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার স্যার, আপনার শোনা কথা যাতে এত হঠাৎ করে ছোট নেটওয়ার্কের সমস্যা হয়। হঠাৎ করে চলে যায় স্যার, আপনার মাইকে একটু বিপ বিপ আওয়াজ হয়। আচ্ছা ঠিক আছে, হয়তো আজকে সমস্যা দেখা দিচ্ছে, দেখতে স্যার হবে আপনি কি করে। কি করে বলে ল্যাপটপের উইন্ডোজটা একটু আপডেটস করে নিন তো। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু খেয়াল করো। কোষ চক্র, তাহলে একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। হাওয়ার্ড এবং পেল 1953 সালে এই কোষ চক্রের প্রস্তাব করেন। যে কোষগুলো বিভাজিত হয় না, মানে যে সমস্ত কোষ পরবর্তীতে বিভাজন হবে না, সেগুলো কি কি? পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, আমরা যেটাকে বলি লোহিত রক্তকণিকা, মানে পরিণত লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ, এই সমস্ত কোষে কোষ বিভাজন হবে না। কোষ চক্রকে আমরা দুটি ধাপে ভাগ করব, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো মাইটোসিস। মাইটোসিসকে আমরা বলবো এম ফেজ। আমরা যদি ছবি দেখি, ছবিতে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। উপরে হলো এম ফেজ, এটা হলো 5 থেকে 10 বার, একে আমরা বিভাজন পর্যায়ে বলবো। আর নিচে আছে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। হ্যাঁ, এই প্রস্তুতি পর্যায়ের সময় সবচেয়ে বেশি, 90 থেকে 95 ভাগ। ইন্টারফেসকে আবার তিনটি দশাতে ভাগ করেছি। প্রথম দশার নাম জি1 দশা, এখানে সময় ব্যয় হবে 30 থেকে 40 ভাগ। এস দশা, এখানে সময় ব্যয় হবে 30 থেকে 50%। আর শেষ হলো জি2 দশা, এটা সময় হলো 10 থেকে 20 ভাগ। তাহলে ইন্টারফেজে সবচেয়ে বেশি সময় ব্যয় হবে এস দশায়,
আর সবচেয়ে কম সময় ব্যয় হবে G2 দশায়। তাহলে আমরা ইন্টারফেজে চলে যাই। ইন্টারফেজ জিনিসটা কি? দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়ে কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয় তাকে ইন্টারফেজ বলে। তাহলে দুটি কোষ বিভাজনের মাঝখানে যে সময়ে কোষ বিভাজন হবে না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয় তাকে ইন্টারফেজ বলে। এর বৈশিষ্ট্য, ইন্টারফেজ দশায় কোষের আয়তনের সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে। এই দশায় কোষের বিপাকীয় কার্যাবলী দ্রুত গতিতে সংঘটিত হয় এবং এই সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। তাহলে যে কোষটা বিভাজিত হবে সে কোষটা হলো মাতৃকোষ। আর এই মাতৃকোষের যেহেতু বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই জন্য মাতৃকোষের নিউক্লিয়াসের অনেক বিপাকীয় কাজ করতে হয়। এই সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে বলবো বিপাকীয় নিউক্লিয়াস। ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম আরএনএ এখানে সংশ্লিষ্ট হবে। নিউক্লিয় আবরণী অক্ষত অবস্থায় থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো সবই ইন্টারফেজের। নিউক্লিওলাস স্পষ্ট রাইবোজোমাল বস্তু সংশ্লেষণ ঘটে। ক্রোমোজোমস্থ ডিএনএ এর ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন বা দ্বিত্বকরণ ঘটে। পরবর্তী বিভাজন দশার জন্য কোষের প্রয়োজনীয় শক্তি মজুদ থাকে। প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন ঘটে এবং দুজোড়া সেন্ট্রিওল গঠিত হয়। টার্গেট কোষের সার্ফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে। আচ্ছা, এই যে এখানে আমরা 9 নম্বর বৈশিষ্ট্য সবাই একটু খেয়াল করো। এখানে আমরা একটা কথা বলেছি গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর কি হিসেবে কাজ করে? বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে। আমাদের দেহের কোষগুলো এমনি এমনি কিন্তু বিভাজিত হয় না। এই বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর ভূমিকা রাখে। গ্রোথ ফ্যাক্টর হিসেবে কারা ভূমিকা রাখতে পারে? গ্রোথ ফ্যাক্টর হিসেবে ভূমিকা রাখতে পারে হরমোন আর কিছু কোষ। যেমন আমাদের যেমন রক্ত কোষগুলো আছে, রক্ত কোষগুলো গ্রোথ ফ্যাক্টর হিসেবে ভূমিকা রাখতে পারে। আর কিছু বললাম হরমোন। উদ্ভিদে যেমন অক্সিন হরমোন, তোমরা কি অক্সিন হরমোনের নাম শুনেছো? অক্সিন, উদ্ভিদের ফাইটো হরমোন অক্সিন। কি স্যার? তাহলে উদ্ভিদে যদি এই হরমোনটা প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদের কোষগুলো বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আমাদের দেহে কোনো জায়গা যদি কেটে যায় তাহলে কাটার স্থানে এক ধরনের রক্তকণিকা থাকে। সেই কণিকার নাম কেউ বলতে পারবা? আমাদের দেহে কোনো জায়গায় কেটে গেলে সেই কাটার স্থানে এক ধরনের রক্তকণিকা, অনুচক্রিকা। হ্যাঁ, অনুচক্রিকা। থ্যাংক ইউ। তাহলে এই অনুচক্রিকা গুলো কি করবে? এই অনুচক্রিকা গুলো করবে যে যখন আমাদের দেহের কোনো জায়গায় কেটে যাবে, অনুচক্রিয়া গুলো পার্শ্ববর্তী যে কোষগুলো আছে সেই কোষগুলোকে একটা সিগন্যাল দিবে যে জায়গাটা কেটে গেছে, এখানকার ক্ষতপূরণের জন্য কিছু কোষ নতুন ভাবে তৈরি করা দরকার। তাহলে অনুচক্রিয়াকে কিন্তু পার্শ্ববর্তী কোষগুলোকে একটা সিগন্যাল দিল, তখন সে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করলো। আবার আমাদের দেহে যখন কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের দেহের শ্বেত রক্তকণিকা বা যেটা আছে সেই শ্বেত রক্তকণিকা কি করবে? এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য কিছু উপাদান তৈরি করবে। এখন আমাদের দেহে যে পরিমাণ ভাইরাস হয়তো প্রবেশ করে বা যে পরিমাণ ব্যাকটেরিয়া হয়তো প্রবেশ করে, আমাদের শরীরে সে পরিমাণ শ্বেত রক্তকণিকা নাই। ধরে নাও হয়তো 100টা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করেছে, আমাদের দেহে শ্বেত রক্তকণিকা আছে ধরে নাও 50টা। তখন কি হবে? এই 100টা ভাইরাস মোকাবেলা করার জন্য দরকার মনে করো যে 100টা শ্বেত রক্তকণিকা। তখন শ্বেত রক্তকণিকা কিছু সিগন্যাল দিবে কোষকে যে নতুন আমাদের আরো শ্বেত রক্তকণিকা তৈরি করা প্রয়োজন। এইভাবে কিন্তু, নাহলে কিন্তু আমরা ভাইরাসকে মোকাবেলা করতে পারবো না। তখন এরাও একটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করলো। তাহলে এইভাবে আমাদের কোষগুলো সাধারণত বিভাজিত হয়। কারো কাছ থেকে সিগন্যাল না পেলে সাধারণত কোষ বিভাজন হবে না। তো এই ছিল হলো ইন্টারফেজের বৈশিষ্ট্য। আমরা ইন্টারফেজের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো একটা বাইরে যে সবুজ, এটা হলো কোষ প্রাচীর। তারপরে আসো সবুজের নিচে আরেকটা লেয়ার আছে কোষ ঝিল্লি। তারপর সাদা অংশগুলো হলো সাইটোপ্লাজম, আর গোল অংশটা হলো নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দার ভিতরে ঘন গোলাকার কালো অংশটা হলো নিউক্লিওলাস। আর এর পাশে যে জালিকার মতো বা সুতার মতো প্যাঁচানো যে গঠনগুলো রয়েছে এগুলোকে বলা হবে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার তন্তু। আমরা গত ক্লাসে নিউক্লিয়াস পড়াছিলাম, ওখানে বলেছিলাম যে ক্রোমোজোম যখন পানি শোষণ করে লম্বা সুতার মতো আকার ধারণ করে, তখন তাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। এই সেই ক্রোমাটিন তন্তু। তাহলে ইন্টারফেজ দশায় আমরা ক্রোমোজোমকে
কি নামে পরিচিত ধরবো? ক্রোমাটিন তন্তু। স্থায়িত্ব, ইন্টারফেস দশার স্থায়িত্বকাল অন্যান্য দশা অপেক্ষা অধিক হয়। ইন্টারফেস নিম্ন বর্ণিত তিনটি উপপর্যায়ে ঘটে। আমরা উপপর্যায়গুলি ইতিমধ্যে জেনেছি। প্রথম উপপর্যায় বা দশার নাম ছিল G1, এর আরো নাম আছে গ্যাপ দশা। জি মানে গ্যাপ বা প্রথম বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজও বলতে পারি। তাহলে G1 মানে প্রথম বৃদ্ধি দশা বা প্রথম গ্যাপ দশা। তাহলে এই দশায় কি কি ঘটনা ঘটে? এই দশায় কোষ চক্রের সূচনা হয়। একটি কোষ পরবর্তী বিভাজন পর্যায়ে প্রবেশ করবে কিনা তা নির্ধারণ করা হয়। তাহলে একটা কোষ পরবর্তী বিভাজন পর্যায়ে মানে মাইটোসিস বিভাজন পর্যায়ে প্রবেশ করবে কিনা তা নির্ধারণ করা হবে এই জীবনে। এই পর্যায়ে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। তাহলে এক ধরনের প্রোটিন তৈরি হবে জীবনে, সাইক্লিন প্রোটিন। আর এই সাইক্লিন প্রোটিন একটা এনজাইমের সাথে যুক্ত হবে। সেই এনজাইমটার নাম কি? সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে সাইক্লিন প্রোটিন তৈরি হবে। সাইক্লিন প্রোটিনটা সিডিকে নামক এনজাইমের সাথে যুক্ত হয়ে এক ধরনের যৌগ গঠন করবে। সেই যৌগের নাম হলো সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে। তো সাইক্লিন সিডিকে যৌগ অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করবে এবং ইহা G1 দশা থেকে কোষকে X দশায় পৌঁছাতে সাহায্য করে। তাহলে আমরা এখানে 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বললাম, 2 নম্বর বৈশিষ্ট্য কি সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কি করবে? একটা প্রোটিন তৈরি করবে। প্রোটিনটার নাম হলো সাইক্লিন। আর আগে থেকে কোষের মধ্যে একটা এনজাইম থাকবে যার নাম কি? সিডিকে। এই প্রোটিনটা সিডিকের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে। যৌগটার নাম হলো সাইক্লিন সিডিকে যৌগ। এটা কি করবে? অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করবে। আমরা যেমন বলেছিলাম মাতৃকোষকে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হরমোন বা কিছু কোষ, ঠিক একই রকম ভাবে এই সাইক্লিন সিডিকে যৌগ ওই একই মাতৃকোষকে অভ্যন্তরীণ উদ্দীপনা দান করবে, যে কোষ যেন বিভাজিত হয় এবং ইহা G1 দশা থেকে কোষকে S দশায় পৌঁছাতে সাহায্য করবে। এই দশায় ডিএনএ সংশ্লেষণ হয় না, কিন্তু ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য উপাদান এবং আরএনএ অণুর সংশ্লেষণ ঘটে। কোষ চক্রের 30 থেকে 40 ভাগ সময় এখানে ব্যয় হয়। ঠিক আছে? তাহলে এখানে ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে একাধিক ডিএনএ হয়তো হবে না, কিন্তু ডিএনএ সংশ্লেষণের জন্য যে এনজাইম গুলো দরকার, যে প্রোটিন গুলো দরকার, অন্যান্য উপাদান বা আরএনএ অণুর দরকার, এগুলো সবই কিন্তু এই G1 দশাতে হয়ে যাবে এবং কোষ চক্রের 30 থেকে 40 ভাগ সময় এখানে ব্যয় হয়। যে কোষটি আর বিভাজিত হয় না তা আমৃত্যু এই G1 দশায় আবদ্ধ থেকে যায়। তাহলে যে কোষটিতে তোমার ওই যে একটু আগে একটা যোগের কথা বলেছিলাম, এই যে সাইক্লিন সিডিকে যৌগ, যে সমস্ত কোষে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হবে না তারা আজীবন এই G1 দশাতেই থেকে যাবে। হ্যাঁ, এইভাবেই এরা কখনোই এস দশায় আর যাবে না। আর যাদের যে সমস্ত কোষে ওই সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হবে তারা পরবর্তী এস দশায় যেতে পারবে। তাহলে আমরা প্রথম যে G1 সেটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। G1 দশাটা, G1 দশা সবাই কি বুঝতে পেরেছি? রেসপন্স করো। G1 দশা সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি, থ্যাংক স্যার। ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাব এস দশা বা সংশ্লেষ দশা, সিনথেসিস ফেজ। তাহলে ডিএনএ অণুর প্রতিলিপিকরণ ও ক্রোমাটিড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এজন্য একে সংশ্লেষ দশা বলে। যে কোষটা বিভাজিত হবে, হ্যাঁ, যদি সেই কোষটাতে মনে করো যে ধরে নাও কয়টা ক্রোমোজোম আছে, হয়তো 4টে ক্রোমোজোম আছে। হ্যাঁ, তাহলে 4টে ক্রোমোজোমের যে ডিএনএ গুলো আছে ঠিক একই রকম ভাবে আহ, ওই 4টে ক্রোমোজোমেরই আরো কপি করে ফেলবে। হ্যাঁ, মানে মোট 8টা ক্রোমোজোম তৈরি করে ফেলবে প্রথমে, কিন্তু এটা পরে যখন ফেজ গুলো চালু হবে তখন এগুলো বিন্যস্ত হবে। তাহলে আমরা বললাম কি ডিএনএ ডুপ্লিকেশন মানে ডিএনএ যতগুলো থাকবে তার অনুরূপ আরো তৈরি করে ফেলবে। ডিএনএ 2টা থাকলে 4টে করবে, 4টে থাকলে 8টা করে ফেলবে। তাহলে এই ডিএনএ অণুর প্রতিলিপি বা রেপ্লিকেশন এই এস দশায় ঘটবে এবং এই দশায় সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। ইন্টারফেজের প্রায় 30 থেকে 50 ভাগ সময় এখানে ব্যয় হয়।
আমরা এবার চলে যাব 3 নম্বর G2 দশা বা গ্যাপ দশা। তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? মাতৃকোষে একটি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। তাহলে মাতৃকোষে একটা সেন্ট্রোজোম থাকলে সেটা বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোম গঠন করবে। আর সেন্ট্রোজোম প্রধানত মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। মাইক্রোটিবিউল একটা অঙ্গাণু, তাহলে সেন্ট্রোজোম প্রধানত মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। বিভিন্ন প্রকার আরএনএ অণুর সংশ্লেষণ ঘটে। G2 দশায়। কোষে এটিপি অণুর সংশ্লেষ ও সঞ্চয় লক্ষ্য করা যায়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তনের বৃদ্ধি ঘটে। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে গেলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রোটিনের প্রয়োজন পড়ে। তাহলে এই G2 দশা পরবর্তী যে একটা ফেজ আছে সেই ফেজটার নাম হলো এম ফেজ বা বিভাজন পর্যায়। সেই বিভাজন পর্যায়ে প্রবেশ করার জন্য G2 দশাতে একটা প্রোটিনের প্রয়োজন হয়, সেই প্রোটিনটার নাম MPF। হ্যাঁ বলো। স্যার এখানে জি আর এস দ্বারা কি বোঝানো হচ্ছে? জি আর মিনিং নাই। এস জি মানে হলো গ্যাপ বা গ্রোথ, আর এস মানে হলো সিনথেসিস বা সংশ্লেষণ। বুঝছো? তাহলে আমরা এখন G2 তে আছি। তো G2 মানে হলো দ্বিতীয় গ্যাপ বা দ্বিতীয় গ্রোথ বা দ্বিতীয় বৃদ্ধি দশা বা দ্বিতীয় গ্রোথ দশা। তাহলে আমরা 4 নম্বর বৈশিষ্ট্যে আছি। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে গেলে একটা প্রোটিন প্রয়োজন হয়, সেই প্রোটিনটার নাম হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা MPF। তাহলে কিছু কোষ বিভাজিত হয় না, তা আমৃত্যু এই G2 দশায় আবদ্ধ থেকে যায়। তাহলে যে সমস্ত মাতৃকোষে তোমার এই MPF প্রোটিন তৈরি হবে না, তারা দেখা যাবে আজীবন G2 দশা নিয়েই বেঁচে থাকবে। আর যদি MPF প্রোটিন তৈরি হয় তাহলে এরা পরবর্তী যে এম ফেজ বা মাইটোসিস ফেজ, সেই মাইটোসিস ফেজে যেতে পারবে। স্পিন্ডল তন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষণ ঘটে। তাহলে আমরা মাইটোসিস ক্রোমেটোফেজে দেখবো যে ওখানে একটা স্পিন্ডল অ্যাপারাটাস বা স্পিন্ডল যন্ত্র গঠন হবে, এবং সেই যন্ত্রে যে তন্তুগুলো থাকবে সেই তন্তুগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। তাহলে ওই স্পিন্ডল তন্তু গঠনের জন্য যে প্রোটিনগুলো দরকার, সেই প্রোটিনগুলো G2 দশায় হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত হয়। কোষচক্রের 10 থেকে 20 ভাগ সময় এখানে ব্যয় হয়। তাহলে কোষচক্রের 10 থেকে 20 ভাগ সময় এখানে ব্যয় হবে। তাহলে আমরা কি সবাই G2 দশা বুঝতে পেরেছি? আমরা 3টা দশা পড়েছি ইন্টারফেজে, একটা G1, একটা S, আর একটা হলো G2। তাহলে এই 3টা দশার মধ্যে কারো কোনো গ্যাপ আছে বা কোনো সমস্যা আছে? রেসপন্স করো। G1, S এবং G2 এই 3টা দশাতে কারো কোথাও প্রবলেম আছে? রেসপন্স করো। আমরা 3টা দশা পড়াইছি, G1, S দশা আর এটা হলো G2 দশা। এই 3টা দশায় ইন্টারফেজের যে 3টা দশা আছে, এই 3টা দশায় কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমরা পরে চলে যাব, পরের টপিকে চলে যাব। কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এবার চলে যাব এম ফেজ বা মাইটোসিস ফেজ। তাহলে একটি জটিল প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন, পুনর্গঠন ও সাইটোপ্লাজমের নতুন 2 কোষে গমন। এখানে প্রথমে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে হবে পুনর্গঠন হবে, সাইটোপ্লাজমের নতুন 2 কোষে গমন হবে, কোষঝিল্লি কোষপ্রাচীর গঠনের মাধ্যমে পরিণত 2টি অপত্য কোষ সৃষ্টির মধ্য দিয়ে এম ফেজ সমাপ্ত হয়। আমরা এম ফেজে মোট আমরা পাবো হলো 2টা অংশ, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের মধ্যে হবে নিউক্লিয়াসের বিভাজন, সেখানে 5টা ফেজ পাবো। তো সেই 5টা ফেজ পার হলে আমরা কি পাবো? নিউক্লিয়াস পাবো। এই জন্য বলছি নিউক্লিয়াসের বিভাজন ও পুনর্গঠন। যখনই ক্যারিওকাইনেসিস শেষ হবে তখন সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে।
এই জন্য বলতেছি সাইটোপ্লাজমের নতুন 2 কোষে গমন। এবং সাইটোকাইনেসিস চলাকালীন সময়ে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর ইত্যাদি তৈরি হবে, তৈরি হয়ে দুটো অবর্ত কোষ তৈরি হবে। এইভাবে এম ফেজ সমাপ্ত হয় এবং কোষ চক্রের মোট সময়ে 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হবে মাইটোটিক ফেজের জন্য। তাহলে আমরা ধরে নিই একটা কোষ যদি বিভাজিত হতে 20 মিনিট সময় নেয়, তাহলে 20 মিনিটের মধ্যে 18 মিনিট থেকে 19 মিনিট সময় ব্যয় হবে ইন্টারফেস, আর 1 থেকে 2 মিনিট সময় ব্যয় হবে মাইটোসিসের জন্য। তাহলে এই কোষ চক্রটা কিভাবে হবে? এইভাবেই ইন্টারফেস, এম ফেজ, ইন্টারফেস চক্র আকারে চলতে থাকবে। প্রথমে ইন্টারফেস হবে, তারপরে এম ফেজ হবে, দেন তারপরে আবার ইন্টারফেস চক্র আকারে চলতে থাকবে। ইন্টারফেজে কোষ বিভাজনের প্রস্তুতি তৈরি হয়, এম ফেজে কোষটা বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হবে। যে দুটো কোষ তৈরি করলো, সেই 2টা কোষ আবার তারা বিভাজনের জন্য প্রস্তুতি নিবে, এই জন্য তাদের আবার ইন্টারফেস পার করতে হবে। কোষ চক্রের গুরুত্ব। তাহলে কোষ চক্র বহুকোষী জীবের প্রজনন, বৃদ্ধি, মৃত কোষ প্রতিস্থাপন, ক্ষত পূরণ ইত্যাদিতে সাহায্য করে। কোষ চক্রের ইন্টারফেস দশা থাকায় কোষে বিভিন্ন বস্তুর সংশ্লেষ ও বৃদ্ধি সম্ভব হয়। তাহলে কোষ চক্রের যে ইন্টারফেস দশা আছে, এই দশা থাকার কারণে কোষে বিভিন্ন বস্তুর সংশ্লেষ ও বৃদ্ধি সম্ভব হয়। 3, সঠিক ও সুনিপুণভাবে কোষ চক্র নিয়ন্ত্রিত হলে জীবের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে। তাহলে কোষ চক্র যদি স্বাভাবিকভাবে বা সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে জীবের স্বাভাবিক বৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না। কোষ চক্রের অনিয়ন্ত্রিত ফলাফল জীব দেহে ক্যান্সারের সৃষ্টি করে। আর যদি অনিয়ন্ত্রিত কোষচক্র হয়, কোষচক্রের মধ্যে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে প্রথমে টিউমার এবং পরে ক্যান্সার সৃষ্টি হবে। তাহলে এই হলো কোষচক্রের গুরুত্ব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আরো কোথাও কোনো সমস্যা থাকলে বলো, না হলে কিন্তু আমি কিছু প্রশ্ন করব আজকের ক্লাস সম্পর্কেই, ছোট ছোট কিছু প্রশ্ন করব। আর কারো সমস্যা থাকলে বলো, 1 মিনিটের মধ্যে বলো কারো কোথাও সমস্যা থাকলে, না হলে কিন্তু আমি প্রশ্ন করা শুরু করবো। কারো কোনো সমস্যা আছে কোথাও? আচ্ছা, তাহলে আমি এবার কিছু প্রশ্ন করি, তোমরা অ্যান্সার দাও। আচ্ছা, কোষ চক্রের শুরুতে মাতৃকোষের যে নিউক্লিয়াস বা ইন্টারফেজই আমি বলি, ইন্টারফেজের সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে কি নিউক্লিয়াস বলা হয়? ইন্টারফেজের সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে কি নিউক্লিয়াস বলা হয়? কে বলবা? রেসপন্স করো। আমি বললাম ইন্টারফেজে মাতৃকোষের যে নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস। না না স্যার অপত্য কোষ। না না, আমার অপত্য কোশ্চেনটা ভালো করে বোঝো। ইন্টারফেসের সময় মাতৃকোষের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একটা নাম হয় এবং তাকে অনেক কাজ করতে হয়। তাহলে এই মাতৃকোষের এই নিউক্লিয়াসটার নাম তখন কি নিউক্লিয়াস হয়? ক্যারিওকাইনেসিস। বিপাকীয় নিউক্লিয়াস। তার নাম কি? বিপাকীয় নিউক্লিয়াস। এই যে এখানে খেয়াল করো, 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে ইন্টারফেজের সময় কি হয়? মাতৃকোষের বিপাকীয় কার্যগুলি দ্রুত গতিতে সংঘটিত হয়। এই সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। ঠিক আছে? তাহলে কোষ চক্রের শুরুতে অর্থাৎ ইন্টারফেজ দশায় মাতৃকোষের নিউক্লিয়াসের নাম কি? বিপাকীয় নিউক্লিয়াস। কোষ চক্র যে ইটা, সেটা প্রণয়ন করেছেন কে? কোন বিজ্ঞানী? কোষ চক্র কে আবিষ্কার করেছেন? কোষ চক্র কে আবিষ্কার করেছেন? হাওয়ার্ড ওপেল। 1953 সালে কোষ চক্র আবিষ্কার করেছেন। ঠিক আছে? আচ্ছা, একটা কোষ চক্র সম্পন্ন করার জন্য কোষ চক্রকে আমরা কয়টা ভাগে ভাগ করব? কোষ চক্রকে কয়টা ভাগে ভাগ করব? কোষ চক্র সম্পন্ন করার জন্য কোষ চক্রকে আমরা কয়টা ভাগে ভাগ করব? অ্যান্সার প্লিজ। স্যার 4টি। 4টা না,
আরো কেউ বলতে চাও? কয়টা ভাগে ভাগ করব? 4টা হবে না। কয়টা ভাগে? 4টা ছবিতে দেখানো হয়েছে কিন্তু 4টা না। আর একটু দেখো, ছবি দেখে বলতে পারো কিনা। কোষ চক্রকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, নিচে খেয়াল করো এই যে, আর উপরে আছে বিভাজন পর্যায় বা মাইটোসিস দশা। তাহলে আমরা কোষ চক্রকে কয়টা ভাগে ভাগ করব? 2 ভাগে, ইন্টারফেস আর একটা হলো মাইটোসিস ফেজ বা বিভাজন পর্যায়। এবার আসি, যারা 4টা বলছিলাম, ইন্টারফেসকে আবার কয়টা অংশে ভাগ করব? 3টা অংশে। একটার নাম G1 দশা, 2 নম্বর হলো S দশা, আর 3 নম্বর হলো G2 দশা। এবার কি বুঝেছো সবাই? তাহলে কোষ চক্রের ভাগ কয়টা? কোষ চক্রের ভাগ কয়টা সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, এবার আমি আরেকটা কোশ্চেন করি। সাইক্লিন, সাইক্লিন বলে একটা প্রোটিন উৎপন্ন হয়, সেটা কোষ চক্রের কোথায়? সাইক্লিন বলে একটা প্রোটিন উৎপন্ন হবে, সেটা কোষ চক্রের কোথায়? G1 দশায়। G1 দশায়, গুড। এই সাইক্লিন প্রোটিন একটা এনজাইমের সাথে যুক্ত হয়, সেই এনজাইমটার নাম কেউ বলতে পারবা? সাইক্লিন প্রোটিন G1 দশাতে একটা প্রোটিনের সাথে যুক্ত হবে, সেই প্রোটিনটার নাম কি বা এনজাইমটার নাম কি? সিডিকে সিডিকে। মানে সিডিকে এর পুরো নাম কেউ বলতে পারবা? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। গুড, তোমার নাম কি বলো? ফখরুল ইসলাম স্যার। আর রোল বলো, রোল। 1190 স্যার, 1190। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো করবা তুমি। ক্লাসে যারা রেসপন্স করবা তারা অবশ্যই ভালো করবা। রেসপন্স করো তোমরা, কিন্তু তোমাদের ব্যাচে কিন্তু রেসপন্স খুব কম পাচ্ছি আমি। হ্যাঁ, অন্যান্য আরো 2টা সেকশন পড়াই, ওখানে রেসপন্স খুব ভালো, ওদের ব্যাচে রেসপন্স কম। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা কোশ্চেন বলি। ইন্টারফেজে কোন দশায় সবচেয়ে বেশি সময় অতিবাহিত হয়? ইন্টারফেজের কোন দশায় সবচেয়ে বেশি অতিবাহিত হয়? এস দশায় না স্যার? এস, সিনথেসিস, সিনথেসিস দশাতে 50 ভাগ, প্রায় 50 ভাগ। 30 থেকে 50 ভাগ সময় এখানে ব্যয় হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যে এই সেটা হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ। এমপিএফ বলে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা কোন দশাতে উৎপন্ন হবে? G2 দশায় স্যার। G2 দশায়। এই প্রোটিনটার কাজ কি? এই প্রোটিনটার কাজ কেউ বলতে পারবা? কেউ পারবে না? এমপিএফ প্রোটিনটার কাজ কি? এমপিএফ প্রোটিনের কাজ হলো যে G2 দশা, মানে যে সমস্ত কোষে G2 দশা হচ্ছে, সেই G2 দশা যদি এই প্রোটিনটা উৎপন্ন হয়, তাহলে G2 দশা পরবর্তী এম ফেজে যেতে পারবে। আর যদি প্রোটিনটা উৎপন্ন না হয়, তাহলে সেই মাতৃকোষটাকে আজীবন G2 দশা নিয়েই বেঁচে থাকতে হবে। ওকে, তো ঠিক আছে। তো আজকে আর সময় বেশি নাই। হ্যাঁ, ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন বিস্তারিত পড়বো। আজকের মধ্যে আমরা এখানেই শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। আর সবাই একটু লেকচার গুলো ফলো করবা, লেকচার গুলো একটু পড়বা বাসায়, আগের দিন পড়বা। স্যার একটা কথা, হ্যাঁ বলো। তা আমাদের তো প্রথম অধ্যায় শেষ হয়েছে, তো প্রথম অধ্যায়ের একটা এমসিকিউ টেস্ট নেওয়া যায়, তাহলে একটু করা হলো হবে। হ্যাঁ ঠিক আছে, এখন এটা তো মানে আমি যদি একাই পড়াতাম তাহলে